তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি অঙ্ক প্র্যাকটিস সেট, আর এই অঙ্ক প্র্যাকটিস সেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেটটা কর্মক্ষেত্র পত্রিকা থেকে নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রের এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো কিন্তু আমি আগের ভিডিওয় এই এই প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজ আপনাদের জন্য করিয়েছি, কিন্তু অঙ্ক প্রশ্ন সমাধান করা হয়নি, তাই আমরা আজকে অঙ্ক প্রশ্ন সমাধান করছি। অ্যাকচুয়ালি দিক থেকে অঙ্ক পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্ক আমরা দেখব। তো চলুন প্রথম অঙ্ক দেখে কী আছে। অ্যাকচুয়ালি দাগের অঙ্ক, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এখানে যে ভগ্নাংশগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় কোনটি সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এরকম অঙ্ক থাকলে আপনি সহজে সমাধান করবেন কীভাবে? তো আপনি এটার সাথে এটা গুণ করে দেবেন, গুণ করে এই জায়গায় বসাবেন, আর এটার সাথে এটা গুণ করে দেবেন, দিয়ে এখানে বসাবেন। তো আমরা এটার সাথে এটা গুণ করে দেবো। তো এখানে 13 একে 13, 3 হাতে 1, 3 13 39 আর 1 40, অর্থাৎ 403 হচ্ছে। আর 25কে 19 দিয়ে গুণ করলে কত হবে? 8 25 200, 9 25, 225-এর 5 হাতে 22, 25 একে 25 আর 22 হচ্ছে 47। তো এই দুটো গুণ করে কোনটা বড় পেলাম? এটা পেলাম 403 আর এটা পেলাম 475। তো এই দুটোর মধ্যে বড় কোনটি? এইটা বড়, কিন্তু এই 475টা বড়। তাহলে এর অঙ্ক কী আছে? 25/31। তো আমি এখানে 25/31টা বড়। এই দুটোর মধ্যে ঠিক করলাম 25/31 বড়। ব্যাস, এবার আমরা এই দুটোর মধ্যে দেখব কোনটি বড় কোনটি ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 79কে 28 দিয়ে গুণ করব। তো এটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 2212, আর এটার সাথে এটা গুণ করব। তো এখানে হয়ে যাবে 7 একে 7 আর 3 7 21, আর এই শূন্যটা বসে গেল। 2170, এখানে হচ্ছে 2212। তাহলে এদের মধ্যে কিন্তু এটা, তাহলে এদের মধ্যে এটা বড় 2212। তাহলে আমার অঙ্ক আছে কি? 2212 অঙ্ক আছে কিন্তু 28/31। তো আমি 28/31টা দেবো। তো এবার আমরা কি করব? এবার আমরা দেখব এবার 25/31, 28/31 এর মধ্যে কোনটি বড়। যেহেতু দুটোর নিচেই কিন্তু 31 আছে, অর্থাৎ হরগুলো সমান, তাহলে এই দুটোর মধ্যে সংখ্যায় বড় কোনটি হবে? 28। তাই আমরা এটাকে উত্তর করতে পারি 28/31 এখানে সবচেয়ে বড়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 42 দাগের প্রশ্ন দেখব। এ, বি এবং সি গড়ে ওজন হচ্ছে 45 কিলোগ্রাম। এ এবং বি এর গড় ওজন 40 কিলোগ্রাম। বি ও সি এর ওজন 43 কিলোগ্রাম। বি এর ওজন নির্ণয় করুন। বি এর ওজন আপনার নির্ণয় করতে হবে। তো এ, বি, সি এর গড় ওজন কত বলেছে? 45 গ্রাম। তো এ প্লাস বি প্লাস সি এদের গড় ওজন 45 গ্রাম, মানে 45কে আপনি 3 দিয়ে গুণ করুন, মোট ওজন বেরিয়ে যাবে। 45কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 5 15, 5 হাতে 1, 3 4 12 1 13, 135 হচ্ছে। এবার এখানে বলেছে দেখুন এ ও বি এর গড় ওজন 40, তাহলে এ প্লাস বি এদের মোট ওজন কত? 40 গুণ 2, তাহলে 80। আবার এখানে বলেছে বি প্লাস সি এদের গড় ওজন কত? 43। তাহলে এখানে আমি কি দেবো? বি প্লাস সি এদের গড় ওজন 43, তাহলে দুজনের ওজন হচ্ছে 86। তাহলে এখান থেকে আমরা টোটাল করলে কি পাই? একটা এ পাই প্লাস দুটো বি পাই প্লাস সি পাই। তো এদের মোট ওজন কত হচ্ছে? 80 আর 80 160, 166। 80 আর 86 যোগ করলে হয়ে যায় 166। তো আমরা 166 লিখলাম। এখন এবার একটা মজার ব্যাপার দেখুন, এখানে আমরা পাচ্ছি এ প্লাস 2বি প্লাস সি সমান সমান 166। তাহলে এটা আমরা এখানে লিখে দেবো এ প্লাস 2বি প্লাস সি, এটা সমান সমান কত হচ্ছে? 166। এবার এটাকে আমরা বিয়োগ করে দেবো। এই বিয়োগ, এই বিয়োগ, এই বিয়োগ, আর এখানেও বিয়োগ। তাহলে এই এ কেটে যায়, এই সি কেটে যায়। এবার একটা প্লাস বি থেকে মাইনাস টু বিতে প্লাস বি কেটে গেলে থাকে একটা বি, একটা মাইনাস বি থাকে। আর এই যে 166 থেকে আপনি 135 বিয়োগ করুন, তাহলে বিয়োগ থাকছে কত? 5 আর কত হলে 6, 1 হলে 6, 3 আর কত হলে 6, 3 হলে 6, 1 1 মিলে 0, অর্থাৎ মাইনাস বি সমান সমান -31। এখন এই মাইনাস কাটবো, তাহলে বি সমান সমান কত হচ্ছে? 31। এখানে আপনার উত্তর চেয়েছে কিন্তু বি এর ওজন নির্ণয় করুন। তাহলে বি এর ওজন কত হচ্ছে? 31। সিদ্ধান্ত হবে সঠিক উত্তর, বি এর ওজন 31 কেজি। 43 অঙ্ক আছে 750 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করো, এমনভাবে বন্টন করা হলো যে A/B হলো 5:2, B/C হলো 7:13। এর অংশ কত? তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? A/B আগে লিখবেন এখানে, A/B এটা সমান সমান আছে কত? 5:2। আপনি এটা দেবেন 5:2। এখন B/কত? B/C সমান সমান 7:13, 7:13। এখন আপনি A/B/C, তো A/B/C সমান সমান আমরা লিখব
সমান সমান কত বার করবো, তো বার করার জন্য কী করবো, এর সঙ্গে বি গুণ করবো, অর্থাৎ 5-এর সঙ্গে 7 গুণ করবো, 5 7 35 ইস টু এই বি আর এই বি গুণ করবো, তো এই 7-এর সঙ্গে এই 2 গুণ করবো, 7 দিন 14 ইস টু এই বির সঙ্গে সি গুণ করবো, অর্থাৎ 2-এর সঙ্গে 13 গুণ করবো, 13 দিন 26। তো এ ইস টু বি ইস টু সি সমান সমান 35 ইস টু 14 ইস টু 26 হলো। এটা কি বলা হয়, দ প্রক্রিয়া। দ লিখতে পারলে আপনি এইসব ক্যালকুলেশন সমাধান করতে পারবেন। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি সমান সমান আমরা বার করলাম 35 ইস টু 14 ইস টু 26। এখন আমরা কি করব, এখন এখানে বলছি এর অংশ কত, তো এর অংশ বার করতে গেলে আমরা কি করব, 750 টাকা এখানে লিখব, 750 তাকে গুণ করব, এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করবো। এ আছে 35, তো আমি উপরে 35 দিয়ে দিলাম, আর নিচে কি করব, এইগুলো যোগ করব, যোগ করে নিচে বসাবো। 14 আর 26 হবে 40, 40 আর 35 হবে 75, 75 আর এই 750 কাটলে হয়ে যাবে 10, তাহলে এই 35 10-কে 350। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর টাকা হবে 350, এর অংশ কত, এর অংশ 350 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা চলে যাবে এই প্রশ্নে। প্রশ্ন আছে, এত বর্গ সেমি ক্ষেত্রফল সহ বর্গাকৃতি একটি তারকে একটি বৃত্তের আকারে বাঁকানো হলো, বৃত্তের ব্যাস নির্ণয় করুন। তো এখানে 676 বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, তাহলে এটাকে রুট করতে হবে। রুট করলে কত হবে, 676-কে আপনি রুট করবেন, রুট করলে কত হবে, রুট করলে আপনার হয়ে যাবে 26 সেমি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। তো যেহেতু 26 সেমি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ওনার মানে সেই তারটাকে যদি আমরা বৃত্তের আকারে করি, তাহলে যে পরিধিটা হবে সেটা কিন্তু বৃত্তের পরিধি সমান সমান বর্গক্ষেত্রের পরিধি হবে। যেহেতু বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য আমরা 26 পেলাম, তাহলে পরিধি সূত্র কী হবে, তো পরিধির সূত্র, বর্গক্ষেত্রের পরিধির সূত্র অর্থাৎ পরিসীমার সূত্র হয় 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে 26 গুণ 4। তাহলে তার আগে আমি কি করব, এখানে বলছে তার আগে আমি বলেছি বৃত্তের পরিধি আর বর্গক্ষেত্রের পরিধি সমান হবে, তাহলে বৃত্তের পরিধির সূত্র হবে 2 পাই আর, 2 ইন্টু পাই, পাই মানে কত, 22/7, 2 পাই ইন্টু আর সমান সমান বৃত্তের পরিধি, এটা বৃত্তের পরিধি হয়ে গেলে এবার আমরা কী লিখবো, বর্গক্ষেত্রের পরিধি। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু একটু দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে 4 গুণ 26। এখন এটা কি আমরা ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে আর এর মানটা আমরা বার করতে পারবো। আরটা কী হয়, আর বৃত্তের ব্যাসার্ধ হয়, তো সেইখান থেকে আর এর মানটা আমরা কীভাবে বার করবো, আর সমান সমান 4 গুণ 26 লিখবো, গুণ এই 7টা উপরে গুণ হয়ে যায়, আর এখানে নিচে চলে আসে কিন্তু এই 2 আর 22, 2 গুণ 22। এখন এই 2 আর এই 4 কাটবো, 2 দিন 4 হবে, এই 2 আর এই 22 কাটবো, 11 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আর সমান সমান হয়ে যাবে কি, 26 গুণ 7/11। তো আর সমান সমান 26 গুণ 7/11। এখন এটা হচ্ছে বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলেছে, তাহলে একে আপনি আবার 2 দিয়ে গুণ করবেন। তো 2 দিয়ে গুণ করলে কত হবে, এবারে উপরে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটার মান কত হবে, 26, 7 আর 2 গুণ করতে হবে। 7 দিন 14, 14কে যদি আপনি 26 দিয়ে গুণ করেন, তাহলে 6 14 84, 4 হাতে 8, আর 14 দিন 28 আর 8, 28 আর 8 36/11। এখন এটাকে যদি আপনি ভাঙান, অর্থাৎ 3 6 4, তাহলে 3 11 33, আর 3 আর এই 4 নেমে গেল, তো 3 11 33, 1, 33 পূর্ণ 1/11। তো দেখুন এর একটা হবে সঠিক উত্তর, 33 পূর্ণ 1/11 এই বৃত্তের ব্যাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন আছে, দেখুন 45 দাগের প্রশ্ন আছে, মোট বৈধ ভোটের 65% ভোট পেয়েছেন, মোট ভোটের 25% অবৈধ ঘোষণা করা হয়েছে। যদি মোট ভোটের সংখ্যা 46,000 হয়, তাহলে প্রার্থী এর পক্ষে আসা মোট বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করুন। আগে আমরা অবৈধ ভোটটা বার করব। অবৈধ ভোট কত আছে, এই যে 46,000 ইন্টু এই যে 25%, তা 25/100, এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাই 0 × 6 6 25 150, শূন্য হাতে 15, আর 4 25 115, তাহলে 11,500 এটা কিন্তু অবৈধ ভোট।
46,000 থেকে 11,500টা বিয়োগ করি তাহলে কত থাকবে, সেটা কিন্তু বৈধ ভোট। তো এখানে আমরা লিখতে পারি বৈধ ভোট। বৈধ ভোট কত হচ্ছে, এই 46,000 বিয়োগ 11,500 বিয়োগ করলে কত হবে, তো এই দুটো শূন্য বসে গেল। 5 আর কত হলে 10, 5 হলে 10 হাতে 1, 1 আর 2, 2 আর কত হলে 6, 4 হলে 6, 1 আর কত হলে 4, 3 হলে 4, অর্থাৎ 34,500। এটা কিন্তু বৈধ ভোট। এই বৈধ ভোটের কত পার্সেন্ট সে পেয়েছে, বৈধ ভোটের 65% ভোট পেয়েছে। তাহলে এখানে আমরা লিখব কি, এত গুণ 65/100। এবার এই 100 দুটো শূন্য কাটবো, আর এই 65কে 345 দিয়ে গুণ করব। তো এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 22,425। অর্থাৎ এখানে এই যে ডি আছে, ডি দাগের সঠিক উত্তর। 46-এর অঙ্ক আছে 840 মিলি মিশ্রণের মধ্যে অ্যাসিড এবং জল 4:3 অনুপাতে আছে। এটি 1:1 করতে কত পরিমাণ জল যোগ করতে হবে। খুব সহজ অঙ্ক। দেখুন এখানে 840 মিলি মিশ্রণের মধ্যে অ্যাসিড আর জল আছে কত, 4:3। তাহলে আমরা আগে অ্যাসিড বার করি, অ্যাসিড কতটা আছে। অ্যাসিড কত আছে, 840 গুণ 4, আর এই 4 আর 3 যোগ করে 7টা নিচে বসাতে হয়। তাহলে 7 বারং 84, অর্থাৎ 120। 120কে 4 দিয়ে গুণ করলে কত হবে, তো 4 বারং 48, অর্থাৎ 480। আর জল আছে কতটা সেটা আমরা বার করব। জল আছে এখানে ঠিক 840কে আপনি কি করবেন, 3/7 দিয়ে গুণ করে দেবেন। তো এখানে 7 বারং 84, অর্থাৎ 120, 3 বারং 36, অর্থাৎ 360। তো অ্যাসিড আছে 480 মিলিলিটার আর জল আছে 360 মিলিলিটার। এখন বলেছে যে এটি এক করতে কত পরিমাণ জল যোগ করতে হবে। তাহলে 360-এর সাথে কত যোগ করলে 480 হবে, তো 360-এর সাথে কত যোগ করলে 480 হবে, তাই আমরা একটা বিয়োগ করবো। তো এখানে হয়ে যাবে কিন্তু 120। এই 120 যদি আমরা 360-এর সাথে যোগ করি, অর্থাৎ জল বলেছে না কত জল যোগ করতে হবে, জল তো 360, 360-এর সাথে যদি 120 যোগ করি তাহলে আমাদের 480 হয়ে যাবে। সেই ক্ষেত্রে 1 হয়ে যাবে। তাহলে এখানে আমার কত মিলিলিটার জল মেশাতে হবে, 120 মিলিলিটার। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 47 দাগের প্রশ্ন আছে 5টি বিষয়ের গড় নম্বর 150, কিন্তু গণিতে 43কে ভুল করে 23 ধরা হয়েছে, সঠিক গড় কত। তো 5টি বিষয়ে যদি আমার 150 নম্বর হয় গড়, তাহলে মোট কত, তো 150কে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানে হয়ে যাবে 750। এখন বলেছে 43কে ভুল করে 23 ধরা পড়েছে, তার মানে এখানে কত বেশি লেখা পড়েছে, এখানে কিন্তু লেখা পড়েছে 43কে ভুল করে 23 ধরা পড়েছে, তার মানে এখানে কম লেখা পড়েছে। তাহলে কম লেখা পড়লে সেটা কিন্তু যোগ হবে, অর্থাৎ এখানে 20 কিন্তু কম লেখা পড়েছে, তাই আমরা এখানে 20টা যোগ করে দেবো। 20টা যোগ করে কত হবে, 770 হয়ে যাবে। এখন 770 যেহেতু, তার এখানে বলে সঠিক গড় কত, তো এখানে 770কে আপনি 5 দিয়ে ভাগ করুন। ভাগ করলে কত হবে, তো এখানে 5 15 75, আর 2 দাও 77, 20 হয়, 4 5 20, অর্থাৎ 154 হবে সঠিক উত্তর। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 49 দাগের অঙ্ক আছে, যদি কিউ থেকে 40% কম হয় তাহলে কিউ হলো পি এর কত শতাংশ বেশি। যেহেতু 40% কম হয়েছে, তাই আপনি কি করবেন, এখানে আবার বলেছে কিউ হলো পি এর কত শতাংশ। পি যদি কিউ থেকে 40% কম হয় তাহলে কিউ হলো পি এর কত শতাংশ বেশি। তাহলে এখানে কি হবে, 40/60 × 100। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা সমাধান হয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, কাটার পর এখানে 2 দিনও 4 করবো, আর এখানে 3 দিনও 6 করব। তো এখানে তাহলে কত হয়, 200/3। 200/3 মানে 3 6 18, আর 2 দাও 20, 3 6 18, আর 2 দাও 20, অর্থাৎ 66। তো 66.66%, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 50 দাগের প্রশ্ন দেখব। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তো দেখুন এই অঙ্কটা কিন্তু অপশান থেকে সমাধান হয়ে যাবে। তো দেখুন 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের কত দাম, তো এখানে 12 গুণ 10, সেই ক্ষেত্রে হয়ে যাবে 120 টাকা। এই 120 টাকায় কিন্তু আপনাকে
এই 120 টাকার দুধে আপনাকে এত জল মেশাতে হবে, সেই জলটা সহ দুধটা আপনাকে কিন্তু 8 টাকা দরে বিক্রি করতে হবে। তো 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করতে হবে এবং সেই পরিমাণ টাকায় বিক্রি করতে হবে। তাহলে জল এতে কতটা মেশাবেন? যেহেতু টাকা হচ্ছে 120, 8 টাকা দরে বিক্রি করতে হবে, তাই আমরা 120কে কী করবো, 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 15 লিটার মোট মিশ্রণের দাম হবে কিন্তু 120 টাকা। দুধ আছে কতটা? দুধ আছে 12 লিটার। তাহলে জল মেশাতে কত হবে? তাহলে 12 লিটারের সঙ্গে আর জল মেশাতে হবে কিন্তু 3 লিটার। তাহলে কিন্তু 15 লিটারের দাম 120 টাকায় হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে 12 লিটার আছে, কিন্তু মেশাতে হবে 12 লিটার দুধ আছে, কিন্তু 15 লিটার দুধ মিশ্রিত জল বিক্রি করতে হবে। তাহলে 12 লিটার দুধ থাকলে আর 15 লিটার যেতে গেলে আর 3 লিটার জল মেশাতে হবে। তো এর সঠিক উত্তর হবে 3 লিটার। এর দাগ হবে সঠিক উত্তর। 51 দাগের অঙ্ক আছে, কপিল যদি 20টি আম 500 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি আমের ক্রয় মূল্য কত? তাহলে এটা আপনি কিভাবে করবেন দেখুন। 20টি আম 500 টাকায় বিক্রি করেন, তা 20টি আম যদি 500 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্য লাভ করলেন। আমের ক্রয় মূল্য কত সেটা আপনার বার করতে হবে। তা 20টি আম যদি 10 টাকাতে কেনেন, তাহলে হয় 200 টাকা, বিক্রি করছে 500 টাকায়, তাহলে 300 টাকা লাভ হচ্ছে। কিন্তু এখানে বলছে তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্য লাভ করেন, তাহলে 5টি আম 5 10কে 50 টাকা, লাভ হতে হবে 50 টাকা, কিন্তু হচ্ছে কিন্তু 300 টাকা, হচ্ছে না কিন্তু। তাহলে এর দাগটা হবে না। এবার আমরা 20 টাকা করে ধরবো একটা একটা আম। তা 20টি আম যদি প্রতিটি আম 20 টাকা করে হয়, তাহলে বিক্রয় মূল্য হয় 400 টাকা। 400 টাকা, কিন্তু এ বিক্রি করছে কত টাকায়? সেটা 500 টাকায়। তা লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 100 টাকা। 100 টাকা কিন্তু লাভ হচ্ছে। এবার বলেছে তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্য লাভ করেন। তাহলে দেখবো আমরা 5টি আমের ক্রয় মূল্য কত হয়। তাই একটা আমের দাম যদি 20 টাকা হয়, 5টি আমের দামই তো 100 টাকা। তা 5 20 100, তার লাভ তো সেটাই হচ্ছে। তাহলে আমরা পাবো বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে ওই 20টি আম ও 500 টাকায় বিক্রি করেছে। 20টি আম 500 টাকায় বিক্রি করেছে, আর 20টি আমের ক্রয় মূল্য হয়েছে 400 টাকা। তাই কিন্তু সে 100 টাকা লাভ করেছে। তাই প্রতিটি আমের ক্রয় মূল্য ছিল 20 টাকা। 52 দাগের অঙ্ক আছে, যদি 5000 যদি 579, এটা স্টার চিহ্ন আছে 2, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে চিহ্নিত স্থানের যে সংখ্যাটি বসবে তা হলো। তো এরকম অঙ্ক আপনি থাকলে কি করবেন? 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হয়, বিজোড় সংখ্যা কোনগুলো? এখানে 5 9 আর এই 2, আর এইগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো বিজোড় আর জোড়ের বিয়োগফল যদি 0 হয়, তাহলে আপনার 11 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা প্রথমে বিজোড়গুলো যোগ করে নিই। 5 আর এই 9 14, 5 যোগ 9 যোগ 2, তাহলে কত হচ্ছে? 5 আর 9 14 আর 2 16। আর জোড় সংখ্যার যোগফল কত হচ্ছে? 7, আর এখানে একটা তারা চিহ্ন আছে। তার মানে আমাকে কি করতে হবে? ওই বিজোড় সংখ্যার জোড় সংখ্যার যোগফলও আমার 16 করতে হবে। তাহলে আমার এখানে একটা আছে 7, তাহলে এই তারা চিহ্নের স্থানে 9 বসালে 9 আর 7 16 হয়। তাহলে 16 যদি আপনি বিয়োগ করেন, তাহলে এখানে 0 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারছেন এখানে কত বসবে? এখানে বসবে কিন্তু 9, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 9 যদি এখানে আপনি বসান, তাহলে কিন্তু বিজোড় সংখ্যার যোগফল এবং জোড় সংখ্যার যোগফল বিয়োগ করলে কিন্তু 0 হয়, আর সেটা 11 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ এখানে 57992 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। এখানে 53 অঙ্ক আছে দেখুন। একটি ব্যাগে 5 পয়সা 10 পয়সা 25 পয়সার মুদ্রা 3:2:1 অনুপাতে আছে। যদি সেখানে সব মিলিয়ে 60 টাকা থাকে, তাহলে 5 পয়সার কতগুলি মুদ্রা আছে? তো এই অঙ্কটা আপনি এখানে যে অপশান আছে, অপশান থেকে আপনি সমাধান করতে পারেন। যেহেতু বলেছে 5 পয়সার কতগুলি মুদ্রা আছে, তাহলে 5 পয়সার সংখ্যা এখানে অনুপাত আছে কিন্তু 3:2:1। তাহলে 5 পয়সার অনুপাতটা প্রথমে কিন্তু 3 আছে। তো ওই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অপশান 3 দ্বারা বিভাজ্য। তো এই 3 দ্বারা বিভাজ্য অপশানে 3 দ্বারা বিভাজ্য আছে যে সংখ্যাটা, সেটাই কিন্তু এর সঠিক উত্তর হবে। তো দেখুন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে একমাত্র 300, তো এই সিদ্ধাগটা সঠিক উত্তর হবে। এইভাবে আপনি অঙ্ক সমাধান করে দিতে পারেন। এবার যদি মনে করেন যে আমি এটা বুঝবো কী করে, তাহলে মানে একটা প্রসেস আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনি মনে করুন 5 পয়সা আসে 300, 5 পয়সা যদি 300 হয়, তাহলে 300টা 5 পয়সা মানে কত? 300টা 5 পয়সা মানে কিন্তু 15 টাকা। এবার 10 পয়সা তাহলে কত আছে?
তো 300টা যদি 5 পয়সা 300, 300কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 100, তো 100 দিনও 200, তো 200টা কিন্তু আপনার 10 পয়সা, 200টা 10 পয়সা মানে 20 টাকা যোগ, আর 100টা 25 পয়সা, 100টা 25 পয়সা মানে কত টাকা, 100টা 25 পয়সা মানে আপনার 25 টাকা। এখানে যোগ করলে দেখুন 60 হচ্ছে, তো এখান দেখুন 60 টাকাই হচ্ছে কিন্তু। 300 পয়সা সমান 15 টাকা, 300টা 5 পয়সা সমান 15 টাকা, তারপরে 200টা 10 পয়সা সমান 20 টাকা, 25টা 100 পয়সা, 100টা 25 পয়সা সমান 25 টাকা, তাহলে হচ্ছে মোট 60 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আর যদি আপনি মনে করেন যে না এইভাবে করবো না, অঙ্কের নিয়মে করবো, তাহলে আপনি দেখুন অঙ্কটা আমি করে দিচ্ছি, সেইভাবে আপনি সহজেই বুঝতে পারবেন। তো এবার যদি আপনি মনে করেন যে আমি অঙ্ক করে কী করে সমাধান করব, সেই ক্ষেত্রে আমি অঙ্কটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা হয়ে যাবে কিন্তু এটা মনে করুন 3xt 5 পয়সা আছে, 2xt আছে আপনার 10 পয়সা, আর 1xt হচ্ছে আছে আপনার 25 পয়সা। তো এবার আমরা এটাকে কি করব, এখানে 5 পয়সা 3x মানে 3 5 15x হয়ে যাবে, প্লাস 10 পয়সা আছে 2xt, তো 10 দিনে 20x হয়ে যাবে, প্লাস 1x আছে 25 পয়সা, তাহলে 25 1 25, তাহলে 25x হয়ে যাবে। এইটা সমান সমান কত, তো এখানে আমরা এখানে পয়সায় পরিণত করছি, তাহলে 60 টাকাকেও পয়সায় পরিণত করবো। 60 টাকাকে পয়সায় পরিণত করতে গেলে কী করতে হবে, 60কে 100 দিয়ে গুণ করতে হবে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো। 25 এখানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, অর্থাৎ 60 এগুলো 15 20 আর 25, 15x 20x আর 25x যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 60x। তো 60x সমান সমান এই 60 গুণ 100। এখন এক্স সমান সমান আমরা কী পাবো, এই 60টার নিচে দিয়ে দেবো, তো এই 60 আর এই 60 কেটে গেল, তো এক্স সমান সমান তাহলে কী পাচ্ছি, এক্স সমান সমান পাচ্ছি কিন্তু 100। এখন এখানে আমি ধরেছিলাম 5 পয়সার মুদ্রা 3x আছে, তো 100কে 3x গুণ করুন, তাহলে 3 100 300, 100কে 2x গুণ করুন, তা 2 100 200, 200টা হচ্ছে 10 পয়সা, আর 100কে 1 দিয়ে গুণ করুন, তাহলে 25টা 100 পয়সা, 25 পয়সা আছে 100টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 54-এর অঙ্ক দেখব। 54-এর অঙ্ক আছে, বার্ষিক 5% হারে একটি রাশির 3 বছরের সরল সুদ 1200 টাকা, একই সময়ে একই সুদের হারে ওই একই রাশির চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। তো খুব সহজে সমাধান করে দিচ্ছি। দেখুন যেহেতু এখানে বলছে বার্ষিক সুদ আছে 1200 টাকা, তাহলে আপনার আসল এখান থেকে আপনি বার করতে পারবেন খুব সহজে। 5কে 3 দিয়ে গুণ করবেন, 5কে 3 দিয়ে গুণ করবেন, তাহলে হয়ে যাবে 3 5 15, 15% সমান 15/100। এখন এই যে 1200 টাকা আছে 1200, এটাকে আপনি উল্টে গুণ করুন 100/15 দিয়ে, তাহলে আসলটা আপনার বেরিয়ে যাবে। তো এখানে 8 15 120, তো এখানে হয়ে যাবে 80, তাহলে এটা হয়ে যাবে 8000 টাকা কিন্তু আসল। এবার 8000 টাকা যেহেতু আসল হচ্ছে, তাহলে বলছে কি যে একই সুদের হারে একই রাশির চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 8000 টাকার উপরে আপনি 8000 টাকার উপরে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধিটাকে বার করুন। তো 8000 গুণ, এখানে বলছে সুদের হার আছে 5% হারে, তাহলে এখানে 105/100 ইন্টু 105/100, যেহেতু 3 বছর তাহলে 3 বার দিতে হবে আমার, 105/100। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করুন, এই শূন্য আর 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 এই শূন্য কাটুন, এখানে আমরা পাবো কত, 5 দিন 10 2, আর এখানে পাবো 5 21 105। এই 2কে এই 8 দিয়ে কাটবো, 4 দিন 8, তাহলে 105 21 আর 4 গুণ করতে হবে, 4 21 84। তো এইগুলো যদি উপরেরগুলো যদি গুণ করি তাহলে হয়ে যায় 92 6 100 বাই কত, বাই এই যে এখানে আছে 100, এই 100টা আমরা এখানে দিয়ে দেবো, তাহলে এই শূন্য আর এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে হয় কত, 9261। এখন 9261 হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে 8000 বিয়োগ করুন, তো 8000 আপনি বিয়োগ করলে কত পাবেন, তো 1 করতে 1, 6 করতে 6, 2 করতে 2, আর 8 কত 9, 1 9, 1261 এর সঠিক উত্তর। তো দেখুন এখানে 1261 সিদ্ধা হবে সঠিক উত্তর। ওই একই সুদের হারে একই রাশির চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261। 55 দাগের অঙ্ক আছে, সরল সুদে কিছু মূলধন 10 বছরে দ্বিগুণ হলে একই হারে কত বছরে ওটা 3 গুণ হবে। তো আমরা কিভাবে সহজে সমাধান করব, দেখুন এটা এখানে মুছে দিচ্ছি। সরল সুদের 10 বছরে দ্বিগুণ হয়, তো 10 বছর দ্বিগুণ মানে পিটিআর বাই, আমি যদি পিটাকে আসল ধরি তাহলে আমরা এখানে এরকম লিখতে পারবো, পি ইন্টু
টির মান 10 ইন্টু আর এর মান নিয়ে আর দেবো বাই 100, এটা হচ্ছে সুদ। তা দ্বিগুণ হচ্ছে মানে তার থেকে আসলটা বাদ দিলে থাকবে, মানে দ্বিগুণ মানে টুপির থেকে একটা পি বাদ দেবো, তাহলে শুধু পি থাকবে। তো এখানে এই পি আর এই পিটা কেটে যায়। তা আর সমান সমান কী হয়, 100/10 হয়। সেই ক্ষেত্রে আর এর মান হয়ে যায় কিন্তু 10। এবার বলছে একই হারে কত বছর এটি 3 গুণ হবে, একই হারে। তা আসল কত, আসল হচ্ছে পি ইন্টু একই হারে বলতে 10% হারে আমি 10% বার করেছি, তা 10 ইন্টু কত বছরের জায়গায় আমি টি দেবো, এত বাই 100। যেহেতু বলেছে 3 গুণ হবে, তা 3 গুণ মানে 3p হবে, পি তো আসল ধরেছে, 3p থেকে একটা পি বাদ দেবো, শুধু হয়ে যাবে কিন্তু শুধু 2p। তো 2pটা দেবো, এই পিটা আর এই পিটা কাটবো, এই 100 আর এই 10 কাটলে হয়ে যায় 10 10 100। তো টি সমান সমান এই 10-এর সঙ্গে 2 গুণ করলে 10 × 20, তো 20 বছরের সঠিক উত্তর, সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 56 দাগের প্রশ্ন দেখব। তো এটা এখান থেকে এটার মান দাঁড়ায়, এটা কি ক্যালকুলেশন হয়, তার 0.1 হয়, আর এটা হয়ে যায় 0.9, আর এটা হয়ে যাবে 11 11 121, অর্থাৎ 1.1 হবে। তারপরে আপনার এটা হবে 0.03। এবার এটাকে যদি আমরা যোগ করি, এই যে 0.1 0.9 1.1 আর 0.03, এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল দাঁড়াবে কিন্তু 2.13, অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে 57 দাগের অঙ্ক দেখব। 57 দাগের অঙ্ক কিন্তু আপনার এর পরের পেজে, 57 দাগের এখান থেকে এটা হচ্ছে পরের পেজে। তো আমরা আজকে 56 পর্যন্ত অঙ্ক দেখলাম। 57 দাগের অঙ্ক থেকে কিন্তু 57 দাগের অঙ্ক থেকে আপনার পরের অঙ্কগুলো কিন্তু পরের ক্লাসে দেখব। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।